আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। বায়োমেথিকের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান ষষ্ঠ অধ্যায় অর্থাৎ জীবে পরিবহন এই অধ্যায়টির হৃৎপিণ্ড টপিকের উপর ক্লাস হবে। সবাই যদি ক্লাসটি ভালো লাগে তাহলে লাইক করো এবং পেজটি ফলো করে রাখো, চাইলে শেয়ার করতে পারো। চলো ক্লাসটি শুরু করা যাক। হৃৎপিণ্ড আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গান। এই অর্গানটা সম্বন্ধে আজকে একটু পড়াশোনা করি। হৃৎপিণ্ডের প্রথমে আসে হচ্ছে হৃৎপিণ্ডের আবরণ নিয়ে। হৃৎপিণ্ডের আবরণ আসলে কেমন দেখতে, এটা একটু জানি। ধরো তুমি কোনো একটা জিনিস বাজার থেকে কিনে আনলে, বাজার থেকে যখন কিনে আনবে জিনিসটাকে প্যাকেট করা থাকে নিশ্চয়ই, ওই প্যাকেটটা হচ্ছে আবরণ বলা হয়, ঠিক আছে। এখন হৃৎপিণ্ডটা এরকম, হৃৎপিণ্ডের উপরে একটি আবরণ থাকে যেটাকে বলা হয় পেরিকার্ডিয়াম। আর হৃৎপিণ্ডের নিজস্ব তিনটি স্তর আছে, ঠিক আছে। একটার নাম হচ্ছে বাইরের স্তর, তারপরে হচ্ছে মধ্যস্তর, আর একটা হচ্ছে অন্তঃস্তর। বাইরের স্তর কোনো কিছু জীববিজ্ঞানের বাইরে বলতে বোঝায় এপি, আর হৃৎপিণ্ড বিষয়ে কোনো শব্দ হচ্ছে কার্ডিয়াম। তাহলে হৃৎপিণ্ডের বাইরের স্তরকে বলবো আমরা এপিকার্ডিয়াম, আর মধ্যস্তরকে বলবো হচ্ছে মায়োকার্ডিয়াম। আর মধ্য মানে হচ্ছে মায়ো, ঠিক আছে। আর হচ্ছে ভিতর মানে হচ্ছে জীববিজ্ঞানে এন্ডো, তাহলে এই ভিতরের স্তরকে বলবো এন্ডোকার্ডিয়াম। অর্থাৎ হৃৎপিণ্ডের যে আবরণ আছে এই আবরণটার নাম হলো পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের আবরণটা হলো পেরিকার্ডিয়াম। মানে আবরণ জিনিসটা আমি হয়তো বুঝাইতে পারছি। আবরণ জিনিসটা হলো যে এটার উপরে একটা আবরণ থাকবে আর কি। এটা হৃৎপিণ্ডের কোনো অংশ না, হৃৎপিণ্ডের ইন্টারনাল কোনো অংশ না, বা হৃৎপিণ্ডের সাথে একদম অ্যাটাচড না, এটা উপরে একটা জাস্ট আবরণ। কিন্তু হৃৎপিণ্ডের যে ভাগগুলো আছে, মানে হৃৎপিণ্ডের স্তরের যে ভাগগুলো আছে, এটাকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এপিকার্ডিয়াম, একটা হচ্ছে মায়োকার্ডিয়াম, আর একটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এপি মানে হচ্ছে বাইরে, এপি মানে হচ্ছে বাইরে, আর কার্ডিয়াম হৃৎপিণ্ড বিষয়ক মানে হচ্ছে কার্ডিয়াম। তাহলে বাইরের স্তরকে বলবো আমরা এপিকার্ডিয়াম, আর মধ্যস্তরকে বলবো হচ্ছে মায়োকার্ডিয়াম, আর ভিতর মানে কি এন্ডো, আর কার্ডিয়াম তো হৃৎপিণ্ডের কোনো একটা অংশ, তাহলে ভিতরের স্তরটাকে বলবো আমরা এন্ডোকার্ডিয়াম। এর মাধ্যমে আমাদের এই হৃৎপিণ্ডের আবরণ এবং স্তরগুলা শেষ হলো। হৃৎপিণ্ডের স্তর পড়ার পরে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো হৃৎপিণ্ডের সার্কুলেশন, মানে ব্লাড সার্কুলেশন, হৃৎপিণ্ডের রক্ত কিভাবে সঞ্চালন হয় এটা পড়তে হবে। এটা কিন্তু এসএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে আমরা এটা একটু হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালনটা আমরা একটু শুরু করি, ঠিক আছে। এখন এটা শুরু করার আগে আমাদেরকে একটা কতগুলো কথা শুনতে হবে। সেই কথাগুলো আমি একটু বলছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। একটি হৃৎপিণ্ডকে একটি ঘরের সাথে তুলনা করো, একটি ঘর মানে একটা রুমের সাথে তুলনা করো। এই রুমকে তুমি চার ভাগে ভাগ করো, বা এটাও বাদ। হৃৎপিণ্ডকে একটি ফ্ল্যাটের সাথে তুলনা করো, যেই ফ্ল্যাটে চারটা রুম আছে। হ্যাঁ, হৃৎপিণ্ডের এরকম চারটা রুমের মতো হৃৎপিণ্ডের চারটা প্রকোষ্ঠ থাকে, ঠিক আছে। উপরে দুইটা প্রকোষ্ঠ থাকে, তারপর নিচে দুইটা প্রকোষ্ঠ থাকে, ঠিক আছে। তোমরা হয়তো হৃৎপিণ্ডের ছবি দেখে থাকবে। এই যে দেখো হৃৎপিণ্ড সে যদি এরকম হয়, হৃৎপিণ্ডকে যদি ধরি, এই যে এটা হচ্ছে একটা হৃৎপিণ্ড। এই যে দেখো এখানে উপরে দুইটা ঘর আছে, মানে দুইটা প্রকোষ্ঠ আছে, এবং নিচে দুইটা প্রকোষ্ঠ আছে। উপরের দুইটা প্রকোষ্ঠকে বলবো আমরা অলিন্দ, আর নিচের প্রকোষ্ঠগুলোকে বলবো নিলয়। উপরের প্রকোষ্ঠগুলোকে কি বলবো? অলিন্দ, আর নিচের প্রকোষ্ঠকে কি বলবো? নিলয় বলবো, ঠিক আছে। এখন এই যে অলিন্দ আছে, এই অলিন্দ আবার দুই ভাগে ভাগ করা যায় অলিন্দকে। একটা হচ্ছে রাইট, একটা হচ্ছে লেফট। এখন এই হৃৎপিণ্ড এটা যেহেতু আমাদের অর্গান, সেটা আমাদের সাথে তুলনা করতে হবে। অর্থাৎ আমি যদি এভাবে দাঁড়াই, তাহলে আমার যে রাইট পাশটা আছে এটা হচ্ছে হৃৎপিণ্ডের ক্ষেত্রে রাইট হবে, আর যে লেফট পাশটা আছে এটা হচ্ছে হৃৎপিণ্ডের ক্ষেত্রে লেফট হবে। আচ্ছা, তাহলে এই অলিন্দ যেটা রাইটে আছে এটাকে বলবো রাইট এট্রিয়াম, আর লেফটে যেটা আছে সেটাকে বলবো লেফট এট্রিয়াম। এবং হৃৎপিণ্ডের যে নিলয়গুলো আছে এর ডান পাশে যেটা থাকবে সেটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, আর বাম পাশে যেটা থাকবে সেটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। এখন অলিন্দ ইংলিশ তো এট্রিয়াম, এটা জানা কথাই। নিলয় ইংলিশ ভেন্ট্রিকল, এটা এমনিতে লিখে দিলাম। আচ্ছা, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো গেল। এখন হৃৎপিণ্ডের মধ্যে আরো কয়েকটা জিনিস থাকে। দেখো এর মধ্যে হৃৎপিণ্ডের মধ্যে থাকে হচ্ছে উপরে একটা থাকে ঊর্ধ্ব মহাশিরা, আরেকটা থাকে কি নিম্ন মহাশিরা। একটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, একটা হচ্ছে নিম্ন মহাশিরা, ঠিক আছে। তারপর হৃৎপিণ্ডে থাকে হচ্ছে পালমোনারি ধমনী, এটা কি ফুসফুসে যায়। এখন ফুসফুস সংক্রান্ত কোনো কিছু হচ্ছে পালমোনারি, আর এই তাই এটার নাম কি হয়েছে? পালমোনারি ধমনী। এটা কোথায় গেল? ফুসফুসে গেল। তারপর ফুসফুস থেকে একটা ধমনী ফিরে আসে হৃৎপিণ্ডে, সেটার নাম হচ্ছে পালমোনারি শিরা। ফুসফুস থেকে আরেকটা কি ধমনী যেটা কোথায় আসে আবার হৃৎপিণ্ডে ফিরে আসে, এটাকে বলবো পালমোনারি শিরা। আচ্ছা, আর হৃৎপিণ্ডের লেফট ভেন্ট্রিকল থেকে আরেকটা ধমনী সারা দেহে বাহিত হয়, সেটাকে বলবো মহাধমনী, ঠিক আছে। তাহলে আমরা হৃৎপিণ্ডের মধ্যে কি কি পেলাম? আমরা হৃৎপিণ্ডের মধ্যে পেলাম হচ্ছে একটা ঊর্ধ্ব মহাশিরা থাকবে, একটা নিম্ন মহাশিরা থাকবে, তারপর প্রকোষ্ঠ চারটা থাকবে। ডান পাশের থেকে বলবো রাইট ভেন্ট্রিকল, বাম পাশের থেকে বলবো লেফট ভেন্ট্রিকল মানে নিলয়েরটা,
আর উপরে তো থাকবে হচ্ছে অলিন্দ, সেটা হচ্ছে রাইট এট্রিয়াম আর হচ্ছে লেফট এট্রিয়াম। এবং এই চারটা প্রকোষ্ঠের মধ্যে যে ডান পাশের যে নিলয়টা আছে, মানে ডান পাশের যে রাইট ভেন্ট্রিকলটা আছে, এটার সাথে পালমোনারি ধমনী কানেক্টেড হবে, যেটা ফুসফুসে যাবে। আবার ফুসফুস থেকে পালমোনারি শিরা কোথায় আসবে? লেফট এট্রিয়াম, অর্থাৎ বাম অলিন্দতে আবার ফিরে আসবে, ঠিক আছে। আর এই লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয় থেকে এই যে আমাদের মহাধমনীটা, এটার মাধ্যমে সারা দেহে রক্তবাহিত হবে, ঠিক আছে। এখন আমাদের ধমনী আর শিরা সম্বন্ধে একটু কথা বলি। ধমনী মানে হচ্ছে ধাক্কা দেবে। ধমনী মানে কি? ধাক্কা দেবে, অর্থাৎ হৃৎপিণ্ড থেকে রক্তগুলা নিয়ে যাবে, মানে হৃৎপিণ্ড থেকে বের করে দেবে রক্তগুলা, ধমনী ধাক্কা দিয়ে বের করে দেবে। আর শিরা মানে হচ্ছে সবকিছু হৃৎপিণ্ডে নিয়ে আসবে, এটা কিন্তু মনে রাখতে হবে। অর্থাৎ ধমনী মানে হচ্ছে হৃৎপিণ্ড থেকে বেরিয়ে গেছে রক্ত, মানে রক্ত যার মাধ্যমে হৃৎপিণ্ড থেকে বেরিয়ে যায়। আর শিরা মানে হচ্ছে রক্ত যার মাধ্যমে ফিরে আসে, ঠিক আছে। এখন আমাদের রক্ত তো দুই ধরনের হয়, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত, আর একটা হচ্ছে অক্সিজেন যুক্ত। এখন আমাদের সারা দেহে যে কোষ থাকে, ঠিক আছে, কোষ থাকে না, কোষের মধ্যে যে রক্ত প্রবেশ করলো, ঠিক আছে, অক্সিজেন যুক্ত রক্ত প্রবেশ করলো, কোষ ওই অক্সিজেন যুক্ত রক্তটাকে ব্যবহার করলো, ব্যবহার করার পরে এই অক্সিজেন যুক্ত রক্ত থেকে কি তৈরি করলো? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত তৈরি করলো। ওগুলো এই যে দেখতে পাচ্ছ ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, এগুলোর মধ্যে দিয়ে হৃৎপিণ্ডে প্রবেশ করে। কোথায় প্রবেশ করলো? রাইট এট্রিয়ামে প্রবেশ করলো, অর্থাৎ ডান অলিন্দে প্রবেশ করলো। আচ্ছা, এটা কি? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। তারপর এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা কোথায় চলে আসে? রাইট ভেন্ট্রিকল, অর্থাৎ ডান নিলয়ে চলে আসে। তার মাধ্যমে এখানে একটি দরজা থাকে, এই দরজাটার নাম হচ্ছে ট্রাইকাসপিড, অর্থাৎ এখানে 3 পাল্লা বিশিষ্ট দরজা, ট্রাইকাসপিড। এটা কোথায় থাকবে? রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝে একটা দরজা থাকবে, এটাকে বলবো ট্রাইকাসপিড, অর্থাৎ এটাকে বলা হয় কপাটিকা। দরজাটাকে কি বলা হয়? কপাটিকা বলা হয়। এখানে কি কপাটিকা থাকবে? ট্রাইকাসপিড কপাটিকা থাকবে। তার মানে এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল প্রবেশ করলো, কার মাধ্যমে? ট্রাইকাসপিড কপাটিকার মাধ্যমে। তারপর এই রাইট ভেন্ট্রিকল থেকে রক্তটা পালমোনারি ধমনির মাধ্যমে কোথায় নিয়ে যাবে? ফুসফুসে নিয়ে যাবে। ধমনী যেহেতু নিয়ে যায় রক্ত, তার মানে সে নিয়ে যাবে কি? রক্তটা গেল এখানে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা কোথায় গেল? ফুসফুসে গেল, ঠিক আছে। ফুসফুস কি করবে? ফুসফুসের কাজ এটা একটা, যে রক্তের মধ্যে সে কি করবে? কার্বন ডাইঅক্সাইডকে তাকে রক্ত থেকে কি করবে? বের করে দিবে এবং অক্সিজেনটা রক্তের সাথে যোগ করে দিবে। ফুসফুস কি করলো? এই কার্বন ডাইঅক্সাইডকে রক্ত থেকে বের করে দিল, আর অক্সিজেনটা সে যুক্ত করলো। যুক্ত করে সেই রক্তটা আবার কোথায় দিয়ে পাঠিয়ে দিল? পালমোনারি শিরার মাধ্যমে সেই রক্তটা পাঠিয়ে দিল। সেই রক্তটা পালমোনারি শিরার মাধ্যমে কোথায় চলে আসলো? লেফট এট্রিয়ামে চলে আসলো, অর্থাৎ বাম অলিন্দতে চলে আসলো এই অক্সিজেন যুক্ত রক্তটা। এখন এই বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝে একটা দরজা থাকে, সেই দরজার নাম হচ্ছে বাইকাসপিড কপাটিকা। এখানে অর্থাৎ এখানে 2 পাল্লা বিশিষ্ট দরজা থাকে। এই দরজা দিয়ে বা এই কপাটিকা দিয়ে ব্লাডটা কোথায় চলে আসলো? লেফট ভেন্ট্রিকল, অর্থাৎ বাম নিলয়ে চলে আসলো। তারপর বাম নিলয় থেকে রক্তটা মহাধমনীর মাধ্যমে সারা দেহে বাহিত হলো। এটা হচ্ছে রক্ত গেল। কিন্তু রক্ত কি এভাবেই চলে যাবে? রক্ত চলতে গেলে অবশ্যই কোনো একটা প্রেশার লাগবে। এই প্রেশারটা আসলে কিভাবে ক্রিয়েট হয়? এই প্রেশারটা ক্রিয়েট হওয়ার জন্য দরকার হচ্ছে আমাদের ডায়াস্টোল আর হচ্ছে সিস্টোল। এখন ডায়াস্টোল কি? ডায়াস্টোল মানে হচ্ছে প্রসারণ, আর সিস্টোল কি? সিস্টোল মানে হচ্ছে সংকোচন। অর্থাৎ এই ডায়াস্টোল এবং সিস্টোলের মাধ্যমে আমাদের রক্তটা বা এই প্রকোষ্ঠগুলা থেকে রক্তগুলা সামনে বাহিত হয় বা প্রকোষ্ঠে প্রবেশ করে, ঠিক আছে। এখন দেখো প্রথম কাজটা কি হয়? এই যে প্রথম কাজটা হয় হচ্ছে অলিন্দের ডায়াস্টোল, অর্থাৎ এই যে দুইটা অলিন্দ দেখতে পাচ্ছ, রাইট এট্রিয়াম আর লেফট এট্রিয়াম, প্রথমে এদের কি হবে? ডায়াস্টোল হবে, অর্থাৎ এরা কি? প্রসারিত হবে। এরা যখন প্রসারিত হবে তখন কি? এখানে ব্লাড প্রবেশ করবে। অর্থাৎ তুমি একটা বোতলকে যদি এভাবে চুপসে রেখে তুমি যদি বালতির মধ্যে বা কোনো একটা পানির মধ্যে এভাবে রেখে যদি এভাবে ছেড়ে দাও, বোতলটা কি হবে? প্রসারিত হবে। বোতলটা যখন প্রসারিত হবে তখন দেখবে যে বোতলের ভিতর কি? ব্লাড প্রবেশ করতেছে, বা ব্লাড বা তুমি পানি, যেটা পানি প্রবেশ করতেছে। ঠিক এরকম ভাবে যখন এই অলিন্দ দুইটা যখন প্রসারিত হয় তখন এর ভিতরে কি? ব্লাড প্রবেশ করে। এই অলিন্দগুলো যখন প্রসারিত হচ্ছে বা ডায়াস্টোল হচ্ছে, তখন এই যে এই ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলা এই রাইট এট্রিয়ামে প্রবেশ করতেছে। আর অপরদিকে এই লেফট এট্রিয়াম যখন আমাদের প্রসারিত হচ্ছে, তখন এই ফুসফুস থেকে যে অক্সিজেন যুক্ত রক্তটা সেটা এখানে প্রবেশ করতেছে। তার মানে রক্তটা কোথায় আসলো? অলিন্দের প্রসারণের ফলে অলিন্দের মধ্যে রক্তটা আসলো। এখন এই অলিন্দর প্রসারণের বা ডায়াস্টোলের সাথে সাথে কি হবে? অলিন্দের সিস্টোল হবে। অলিন্দের যখন সিস্টোল হবে, সিস্টোল মানে কি? সংকোচন হওয়া। এটা তো আগে বললাম, সিস্টোল মানে হচ্ছে সংকুচিত হওয়া। কোনো কিছু যখন সংকুচিত হবে
অর্থাৎ তুমি পানি ভর্তি বোতলের মধ্যে যদি তুমি চাপ দাও, হ্যাঁ, তখন কি বোতল থেকে পানি বেরিয়ে যাবে না। তার মানে কি এই অলিন্দগুলো ডায়াস্টল ছিল, তার ওখানে রক্ত প্রবেশ করছে, যখন ওখানে সিস্টুল হবে মানে সংকুচিত হবে, তখন কি ওই রক্তগুলো নিঃশেষে বেরিয়ে আসবে। কোথা থেকে বেরিয়ে আসবে, কিভাবে বেরিয়ে আসবে? কারণ কি এখানে আমাদের কপারটিকা ছিল। কি কপারটিকা ছিল? ডান পাশে ছিল হচ্ছে রাইট এট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকুলার মধ্যে ছিল ট্রাইকাসপিড কপারটিকা। সো এই সংকোচনের ফলে, অলিন্দের সংকোচনের ফলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা রাইট ভেন্ট্রিকুলে চলে আসবে। আর এখানে অক্সিজেন যুক্ত ব্লাডটা সেটা হচ্ছে লেফট এট্রিয়াম থেকে কোথায় চলে আসবে? লেফট ভেন্ট্রিকুলে চলে আসবে। কার ফলে? অলিন্দের সিস্টুল বা অলিন্দের সংকোচনের ফলে। আচ্ছা, অলিন্দের যখন সংকোচন হবে তখন কিন্তু আমাদের যে নিলয় আছে, এই নিলয়ের কি হবে? ডায়াস্টল হবে। অর্থাৎ অলিন্দের যখন সংকোচ সিস্টুল, তখন নিলয়ের কি? ডায়াস্টল। আর নিলয় যখন ডায়াস্টল হবে, তার মানে কি কোনো কিছু প্রসারিত হলে এখানে নিশ্চয়ই তরল পদার্থ ঢুকবে। ঠিক সেম টু সেম ভাবে নিলয় যখন আমার প্রসারিত হইতেছে, তখন এই ব্লাডটা এখানে চলে আসতেছে, অর্থাৎ রাইট ভেন্ট্রিকুলে চলে আসতেছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড, আর লেফট ভেন্ট্রিকুলে চলে আসতেছে অক্সিজেন যুক্ত ব্লাড। এখন এই নিলয়টার যখন আবার সংকোচন ঘটবে, তখন কি? নিলয়ের সিস্টুল ঘটবে। নিলয়ের যখন সিস্টুল ঘটবে, তখন কি হবে? তখন এই যে পালমোনারি ধমনী দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যাবে কোথায়? ফুসফুসে। আর এই নিলয় থেকে অক্সিজেন যুক্ত রক্ত যাবে কোথায়? সারা দেহে। এভাবেই কিন্তু বাহিত হচ্ছে, অর্থাৎ বাহিত হচ্ছে, বুঝছো? এখন আমি যদি রিক্যাপ করি, তাহলে কি হবে? প্রথমে কি হয়? অলিন্দের ডায়াস্টল হয়। প্রথমে কি হয়? অলিন্দের ডায়াস্টল। তারপর কি হয়? অলিন্দের সিস্টল। অলিন্দের যখন ডায়াস্টল হবে, তখন কি ব্লাডগুলো অলিন্দে প্রবেশ করবে। আবার অলিন্দের যখন সিস্টল হবে, তখন ব্লাডগুলো অলিন্দ থেকে বেরিয়ে আসবে। কোথায় যাবে? ট্রাইকাসপিড এবং বাইকাসপিড কপারটিকা দিয়ে নিলয়ে প্রবেশ করবে। কারণ কি? তখন নিলয়ের আবার ডায়াস্টল হচ্ছে। নিলয়ের যখন ডায়াস্টল হলো, এর পরবর্তীতে কি হয়? সাথে সাথে নিলয়ের সিস্টুল হয়। সিস্টুল মানে কি? সংকুচিত করা। নিলয়ের যখন সিস্টুল হলো, তখন কি এই কার্বন ডাইঅক্সাইড ব্লাডটা পালমোনারি ধমনী দিয়ে ফুসফুসে প্রবেশ করলো। আর এখান থেকে যে বাম ও নিলয় যেটা আছে, এখান থেকে অক্সিজেনযুক্ত রক্তটা মহাধমনী দিয়ে সারা দেহে ছড়াই গেল। এই সারা দেহে গেল, যার পরে কি কোষগুলা এই রক্তগুলা গ্রহণ করলো, গ্রহণ করে তার যাবতীয় কাজকর্ম করলো। ঠিক আছে, এরই মাধ্যমে আমাদের সার্কুলেশন কিন্তু শেষ। তো আমাদের এটাই মনে রাখতে হবে, অলিন্দের ডায়াস্টুল, অলিন্দের সিস্টুল, তারপর কি? নিলয়ের ডায়াস্টুল, তারপর নিলয়ের সিস্টুল। এটা মনে রাখলেই হবে। আচ্ছা, এখন এই যে আমাদের হৃৎপিণ্ডের সার্কুলেশন, এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে। ঠিক আছে, আর হচ্ছে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ, এটা আমাদের চ্যানেলে আরো ভিডিও দেওয়া আছে, লম্বচ্ছেদ কিভাবে সহজে আঁকা যায়, ওই ভিডিও দেখে শিখে নেবে তোমরা। এটা দিয়ে কি হবে? এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, লম্বচ্ছেদ আঁকো। আর হচ্ছে এই সার্কুলেশনটা আসতে পারে। তোমরা পরীক্ষা চাইলে এই চিত্র দিলেও কোনো সমস্যা নেই। যদি সার্কুলেশন বা বলে রক্ত সঞ্চালন, তখন এই চিত্রটা দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর যদি ক্লাসটি ভালো লাগে, শেয়ার করে দাও এবং ফলো করে দাও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।